আসসালামু আলাইকুম। অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে অনেকের অনেক ভয়ভীতি আছে। যারা অলরেডি কিং ক্লাসেসের 4টা ক্লাস দেখেছেন এবং আজকের এই ক্লাসটা দেখবেন, আশা করি তাদের অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে যত ভয়, যত কনফিউশন আছে দূর হয়ে যাবে। তাই আর সময় নষ্ট না করে অ্যাডজাস্টিং এন্ট্রির মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক প্র্যাকটিস করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনারা অ্যাডজাস্টিং এন্ট্রির অঙ্কগুলা সমাধান করবেন। এখানে 2019 সালে একটা অঙ্ক আসছিল বোর্ডে, সেই অঙ্কটাই আপনাদেরকে আমি সমাধান করে দেখাবো। এখানে একজন ব্যক্তি আছে, মিস্টার সাইফুল। সে হচ্ছে ওনার। কোন কোম্পানির ওনার? মডার্ন কম্পিউটার সার্ভিস। প্রশ্নের প্রত্যেকটা শব্দ ধরে ধরে অন্তত 3বার পড়বেন। আসলে শিখার যে প্রসেসটা, এটা একটু লেন্দি এবং মেহনতের ব্যাপার। শর্টকাট কোনো কিছু শেখা যায় না। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি যাদেরকে দেখছি, শর্টকাট কোনো রকম একটা সার্টিফিকেট নিছে, ওই সার্টিফিকেটটা একটা কাগজের টুকরা। যারা মেহনত করছে, শিখছে, তাদের ম্যাক্সিমামই সফল হয়েছে। আপনি আপনার আশেপাশে দেখবেন, যারাই অনেক সফল হয়েছে তাদের বেশিরভাগই মেহনত করছে। শর্টকাট কোনো কিছু শেখা যায় না। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এইখানে অ্যাট দ্য এন্ড অফ জুন 2008, হিজ ফার্স্ট মান্থ অফ ওনারশিপ, সে যে একটা ব্যবসা শুরু করছে, সে যে একটা ওনার হয়েছে, তার 1 মাস পূর্ণ হয়েছে এবং এইখানে কিছু লেনদেন আছে। এই লেনদেনগুলো আমাদেরকে বলছে জাবেদা করতে। এখানে বলা হয়েছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ জুন 30, 2018। এই তারিখটা অনেক ম্যাটার করে। কত তারিখের অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলছে, এই তারিখটা অ্যাডজাস্টিং এন্ট্রির অঙ্কে অনেক বেশি ইম্পর্টেন্ট। অলওয়েজ খেয়াল করবেন, আপনাকে যে লেনদেনগুলো জাবেদা করতে বলবে, এটা কি 1 বছরের লেনদেনের, নাকি 6 মাসের, নাকি 2 মাসের, কত মাসের? এখানে বলা হয়েছে জুন 30, 2008, মানে 1 মাসের লেনদেনের জাবেদা করবেন। এখানে অনেকগুলো লেনদেন আছে, আমি প্রত্যেকটা লেনদেন ধরে ধরে আপনাদেরকে বুঝাবো। চলেন দেখা যাক। এখানে বলা হয়েছে অ্যাট জুন 30, মিস্টার সাইফুল ওড টু এমপ্লয়িজ। এই শব্দটা আপনাদের বোঝা দরকার। কিছু কিছু জিনিস সরাসরি খাতায় লিখে ফেলবেন, যেভাবে টিচার ব্যাখ্যা করে ব্যাখ্যা সহ প্রতিটা শব্দ লিখে ফেলবেন। ওড টু এমপ্লয়িজ, এই কথাটা মানে হচ্ছে মিস্টার সাইফুল এমপ্লয়িজের কাছে দায়বদ্ধ। মিস্টার সাইফুল তো মালিক, সে কর্মচারীদের কাছে দায়বদ্ধ। মালিক কেন কর্মচারীদের কাছে দায়বদ্ধ হবে? এর কারণ হচ্ছে কর্মচারীরা কাজ করছে এবং তারা বেতন পাওনা হয়েছে, মালিক এখনো তাদেরকে পরিশোধ করে নাই। এটাই হচ্ছে কারণ মালিক কর্মচারীদের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য। ওড টু এমপ্লয়িজ, এই কথাটা মানে কি? মালিক এখন কর্মচারীদের কাছে দায়বদ্ধ, তার মানে মালিক এখনো বেতনটা কর্মচারীদের দেয় নাই। কত টাকা বেতন দেয় নাই? সেই বেতনের পরিমাণটা হচ্ছে 1500 টাকা। এই কথাটার আরেকটা মানে হচ্ছে কোম্পানির একটা খরচ হয়েছে, সেই খরচটা কোম্পানি এখনো পরিশোধ করে নাই। কর্মচারীরা সারা মাস কাজ করছে, এই যে জুন মাস, সারা মাস কর্মচারীরা কাজ করছে, কিন্তু মালিক এখনো বেতনটা দেয় নাই। এই যে বেতনটা দেয় নাই, বেতন তো একটা খরচ, এই খরচটা এখনো কোম্পানি পরিশোধ করে নাই। তার মানে বলা যায় খরচটা বকেয়া আছে, এবং খরচ যদি বকেয়া থাকে তাহলে এটা যাবে দেখি, তা আপনারা সবাই জানেন। আমাদের প্রথম ক্লাসে করেছিলাম। আপনারা কি ক্লাসগুলো দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এইখানে অনেক কিছু আপনারা বুঝবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা অ্যাডজাস্টিং এন্ট্রিতে এক্সপার্ট হতে চায় তারা যেন কিং ক্লাসেসের অলরেডি 4টা ক্লাস দেওয়া আছে সেগুলো দেখে। এখন এই যে বেতনটা বকে আছে, বেতন বকে আছে কিভাবে বুঝলাম? ওই যে ওড টু এমপ্লয়িজ, এমপ্লয়িজের কাছে দায়বদ্ধ। মালিক কখন দায়বদ্ধ থাকে? যখন এমপ্লয়িরা কাজ করছে, মালিক এখনো বেতন দেয় নাই, তার মানে বেতনটা অপরিশোধিত আছে, মানে বেতন বকেয়া আছে। একটা খরচ যদি বকেয়া থাকে তাহলে যাবেদা কি? খরচ ডেবিট, বকেয়া খরচ ক্রেডিট। এখানে খরচটার নাম কি? স্যালারিস। সুতরাং খরচের জায়গায় আমরা কি লিখবো? স্যালারিস। এখানে দেখেন আমরা জাবেদাটা করেছি, এই যে স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট। এখানে খরচটা কি? স্যালারিস, মানে বেতন। খরচটা যদি স্যালারিস না হইয়া রেন্ট হইতো, ভাড়া, 1 মাস পর্যন্ত ভাড়া ছিল কিন্তু ভাড়াটা এখনো দেয় নাই, তার মানে ভাড়াটা কি আছে? অপরিশোধিত, বকেয়া আছে। যদি ভাড়া বকেয়া থাকলো তাহলে যাবে কি দিতাম? ভাড়া ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। এখন আমরা কি দিছি? বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, শুধু শব্দটা পরিবর্তন হবে। আবার ধরেন কমিশন বকেয়া আছে, কমিশন ডেবিট, বকেয়া কমিশন ক্রেডিট। এখানে কিন্তু এটাই হয়েছে, স্যালারি ডেবিট, বকেয়া স্যালারি ক্রেডিট। আশা করি আপনারা বুঝবেন। যারা প্রথম ক্লাসটা দেখছে
তাদের জন্য এই জাবেদাটা একদম সহজ হয়ে গেছে। আমি জাস্ট একটু ব্যাখ্যা করছি যারা একদম নতুন তাদের জন্য, তবে আমি সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব হবে না। যারা 4টা ক্লাস দেখেন নাই এখনই দেখে নেন। এরপরে আমাদের যে 2 নম্বর লেনদেনটা, এটা আপনাদেরকে বুঝাই। বোঝানোর জন্য আমি আবারও বলতে চাই, প্রত্যেকটা লাইন ধরে ধরে বারবার পড়বেন, তাহলে প্রথমবার পড়বেন একটু বুঝবেন, দ্বিতীয়বার পড়বেন আরেকটু বুঝবেন, এভাবে ধাপে ধাপে কয়েকবার পড়বেন, দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি পড়ে শোনাই। জুন মাসের 1 তারিখে মিস্টার সাইফুল বরোড, সে ধার করেছিল 48,000 টাকা ফ্রম লোকাল ব্যাংক। লোকাল ব্যাংকের কাছ থেকে জুন মাসের 1 তারিখে, তারিখগুলো খেয়াল করবেন, অ্যাডজাস্টিং এন্ট্রিতে তারিখ অনেক ম্যাটার করে। জুন মাসের 1 তারিখে সে কি করছে? কিছু টাকা ঋণ করছে ব্যাংকের কাছ থেকে। আচ্ছা দেখেন, জুন মাসের 1 তারিখে ঋণ করছে না, জাবেদা জুন মাসের 1 তারিখে দিয়ে দিছে। এই যে 48,000 টাকা ঋণ নিছে, অনেকে ভুল করবে কোথায় জানেন? এই 48,000 টাকা ঋণ নিছে এটা জাবেদা দিবে ক্যাশ ডেবিট, ঋণ ক্রেডিট, এই ভুল করবেন না। কারণ ঋণটা তো আপনি জুন মাসের 30 তারিখে নেন নাই, ঋণ নিছেন জুনের 1 তারিখে, তখন আপনি জাবেদা দিছেন। আপনাকে এখন যে অ্যাডজাস্টিং এন্ট্রি করতেছেন, এই অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে জুন মাসের 30 তারিখে, ঋণটা তো আপনি জুন মাসের 30 তারিখে নেন নাই। সুতরাং ঋণ নিয়েছেন 48,000 টাকা, এই 48,000 টাকার কোনো জাবেদা আপনাকে দিতে হবে না। তাহলে আপনাকে কি করতে হবে চলেন দেখাই। এই যে 48,000 টাকা ঋণ নিছেন 10 বছরের জন্য, এবং আপনি বলছেন দ্য অ্যানুয়াল, অ্যানুয়াল শব্দটা মানে হচ্ছে বাৎসরিক, মানে 1 বছর, প্রতি বছর আপনি সুদ দিবেন 10% করে। আপনি যে 48,000 টাকা ঋণ নিলেন, এর জন্য ব্যাংক আপনার কাছ থেকে সুদ নিবে। সুদ কিন্তু হারাম। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, মনে রাখবেন, আমি আপনাদেরকে অঙ্কগুলো করাইতেছি সুদের সাথে পরিচয় করানোর জন্য না। এই যে গ্র্যাজুয়েশন একটা সার্টিফিকেট নিতে চাই যারা, একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যেন নিতে পারেন, এই জন্য আপনাদেরকে আমি অঙ্কগুলো করাইতেছি। বাধ্য হয়ে আমি আপনাদেরকে এই আলোচনাগুলো করতে হইতেছে। এখন আপনারা বলতে পারেন যে সুদ এইটা ওইটা ওইটা, আমি অনেক আলেম ওলামার সাথে কথা বলছি, এই যে আমি অঙ্কগুলো করাইতেছি এটাকে কেউই হারাম বলে নাই। তবে ভালো হইতো আমি যদি সুদের অঙ্ক না করে ইংরেজি পড়াইতাম, আমি যদি অন্য কোনো সাবজেক্ট পড়াইতাম, ওইটা বেশি বেটার হইতো। তবে এখন আমি যেহেতু আগে জানতাম না, আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছি, অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা হারাম না। কারণ আমার উদ্দেশ্য তো সুদের চাকরি করা না, আমার উদ্দেশ্য তো সুদ খাওয়া না, সুদ দেওয়া না, সুদের হিসাব করা আমার উদ্দেশ্য না। আমি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিব, সার্টিফিকেট নিয়ে অন্য অনেক চাকরি আছে। বাংলাদেশে ম্যাক্সিমাম চাকরি করতে গেলে কি করতে হয়? গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগে। এখন সিস্টেমটা এমন হয়ে গেছে, আমার আবার ইচ্ছা কি সিস্টেমটা পরিবর্তন করা। একদিকে আমি চাই সিস্টেম পরিবর্তন হোক, আরেক দিকে আমি সুদের চাকরি করব না। তো আমি ম্যাক্সিমাম আলেম ওলামার সাথে কথা বলছি, তারা কেউই এটাকে হারাম বলে নাই। সুতরাং আপনিও যদি এই চিন্তা করেন যে আমি এই যে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করে আমি সুদ খাবো না, সুদ দিব না, সুদের হিসাব সাক্ষী কিচ্ছু রাখবো না, তাহলে আপনার পড়াশোনার কোনো সমস্যা নাই। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আমরা সুদের ধারে কাছেও যাব না। সুদ এর সাথে যে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ব্যাপারে বিস্তারিত আরও বলবো, আপাতত জাস্ট এইটুকু মাথায় রাখেন। এই যে দেখেন 10% সুদ, এই সুদ কয় দিনে ভাই? 1 বছরে। খেয়াল করে দেখেন, 48,000 টাকা ঋণ এবং সুদ কত? 10% 1 বছরে। তাহলে আমরা যদি খেয়াল করি, এই যে 48,000 টাকা সুদ, এর 10% মানে 4,800 টাকা। এই 4,800 টাকা হচ্ছে 1 বছরের সুদ। কিন্তু আমরা অঙ্কটা করতেছি জুন মাসের 30 তারিখ, ঋণটা নিয়েছিল জুনের 1 তারিখ, এবং আমরা অঙ্ক করতেছি জুন মাসের 30 তারিখ। মোট কয় মাস হয়েছে বলেন তো? 1 মাস হয়েছে। তাহলে 1 মাসের সুদ কিন্তু ব্যাংক আমার কাছে পাওনা হয়ে গেছে। আমি জুনের 1 তারিখে ঋণ নিছি কত টাকা? 48,000 টাকা। এবং বছরে আমি তাহলে কত টাকা সুদ দিব? এই যে 4,800 টাকা। 4,800 টাকা হচ্ছে 1 বছরে। এখনো তো 1 বছর হয় নাই, হয়েছে কয় বছর? 1 মাস হয়েছে মাত্র। 1 মাস যেহেতু হয়েছে, ব্যাংক তো আমার কাছে 1 মাসের সুদ পাওনা হয়ে গেছে। আমি কি এখনো পরিশোধ করছি? এখানে কি কোথাও লেখা আছে আমি পরিশোধ করছি? আমি এখনো পরিশোধ করি নাই। যেহেতু পরিশোধ করি নাই, তার মানে বকে আছে, সুদ দিতে হবে। সুদ আমার জন্য একটা খরচ, তার মানে খরচ বকে আছে। একটু আগে যেমন খরচ বকেয়ার জাবেদা করছি, এখন আবার খরচ বকেয়ার জাবেদা করব। আচ্ছা, তার আগে এই 4800 টাকা হচ্ছে 1 বছর, মানে 12 মাসে। 12 মাসে যদি 4800 হয়, তাহলে 12 দিয়ে ভাগ করি, তাহলে 1 মাসেরটা পেয়ে যাব এই যে 400 টাকা। 400 টাকা হচ্ছে 1 মাসের সুদ। এখন জাবেদাটা কি হবে? কোনো খরচ যদি বকেয়া থাকে, জাবেদা কি? খরচ ডেবিট,
বকেয়া খরচ ক্রেডিট। খরচের নামটা কি? ইন্টারেস্ট। এই জন্য আমরা লিখছি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আপনারা কি আমার আগের ক্লাসগুলো দেখছেন? না দেখলে দেখেন, তাহলে জাবেদাগুলো সহজ মনে হবে। চলেন এরপরে 3 নম্বর এন্ট্রিটা আপনাদেরকে দেখাই। আমাদের 3 নম্বর যে এন্ট্রিটা এখানে বলা হয়েছে সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড। এই কথাটা মানে কি? সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড মানে আমি কাউকে সেবা দিছি, সেবা দিয়েছি, কিন্তু এটা আমি হিসাবের খাতায় লিখি নাই। আচ্ছা, আমি যে হিসাবের খাতায় লিখলাম না, এটা কি ঠিক হইল? আমার তো উচিত ছিল হিসাবের খাতায় লিখে রাখা। এখানে দেখেন আমরা কত টাকা, 2500 টাকার সেবা দিছি, কিন্তু আমি হিসাবের খাতায় লিখি নাই। আমি তো সেবা দিছি। একটা জিনিস আপনাদেরকে বুঝাই, সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড কথাটা কি? আমি সেবা দিছি কিন্তু খাতায় এখনো লিখে রাখি নাই। সেবা তো দিছি, যখনই আপনি দেখবেন সেবা দিয়ে দিছেন, আপনি চোখ বন্ধ করে লিখবেন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই যে দেখেন সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ভেরি সিম্পল না? এখন ডেবিট কি হবে? আমি যে সেবাটা দিছি, সেবাটা আমি কি নগদে দিছি না বাকিতে দিছি, এখানে কিন্তু স্পেসিফিক কিচ্ছু বলে নাই। আমি ধরে নিলাম আমি সেবাটা কিসে দিছি? বাকিতে দিছি। এবং বাকিতে সেবা দিছি মানে কি? আমি কারোর কাছে টাকা পাই। আমি টাকা পাই মানে আমার একটা দেনাদার তৈরি হয়েছে। এই যে দেখেন দেনাদার ডেবিট। আপনারা একটা জিনিস কি জানেন? সেবা আমি কেন দেই? টাকা পয়সা কামাই করার জন্য। বিক্রয় আমি কেন করি? টাকা পয়সা কামাই করার জন্য। বাকিতে বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদারের। তাহলে বাকিতে সেবার সাথে কার সম্পর্ক? দেনাদারের সম্পর্ক। এই জন্য দেখেন দেনাদার, দেনাদার ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ কেন ক্রেডিট হলো? কারণ সেবা তো আমি দিয়ে দিছি, সেবা দিলেই সেবা আয় হিসাব ক্রেডিট। এরপরে চলেন পরের 4 তারিখের এন্ট্রিটা আপনাদেরকে শিখাই। আমাদের 4 তারিখের যে এন্ট্রিটা এখানে বলা হয়েছে ইউটিলিটি সার্ভিস এক্সপেন্স 400 টাকা অ্যাক্রুড। এই অ্যাক্রুড শব্দটা মানে হচ্ছে বকেয়া। ইউটিলিটি এক্সপেন্স বকেয়া আছে। ওই যে একটু আগে খরচ বকেয়া থাকলে যাবে দেখি আমরা করেছি, এখানে তাই করব। ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। এই যে 400 টাকা, এই যে খরচ বকেয়া আছে, খরচ ডেবিট, বকেয়া খরচ ক্রেডিট। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জাবেদা। আপনারা যারা অ্যাডজাস্টিং এন্ট্রি করবেন, আমার যে 4টা ক্লাস দেওয়া আছে সেগুলো আগে করেন। এরপরে চলেন আপনাদেরকে 5 নম্বর লেনদেনটা দেখাই। এখানে বলা হয়েছে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এই কথাটা মানে কি? আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম এই কথাটা মানে হচ্ছে অগ্রিম বীমা। আনএক্সপায়ার্ড মানে যেটা এক্সপায়ার্ড হয় নাই। ধরেন আমি 6 মাসের বেতন স্যারকে দিয়ে দিছি, এটাকে কি বলবো? অগ্রিম স্যালারি, তাই না? আমি অ্যাডভান্স দিয়ে দিছি 6 মাসের বেতন। এই অগ্রিম বেতনকে বলা হয় আনএক্সপায়ার্ড স্যালারি। যেই স্যালারিটা কি এখনো কি এক্সপায়ার্ড হয় নাই, অগ্রিমকে আনএক্সপায়ার্ডও বলে। এই যে দেখেন আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম মানে কি? যেই প্রিমিয়ামটা এখনো কি এক্সপায়ার্ড হয় নাই। কত টাকা? 800 টাকা। হ্যাজ এক্সপায়ার্ড। এতক্ষণ মনে করতেছিলাম মনে হয় অগ্রিম রয়ে গেছে, কিন্তু শেষে দিয়ে এসে কি দেখলাম? হ্যাঁ ভাই, তোমার ছিল 800 টাকা অগ্রিম, কিন্তু এইটার এখন অগ্রিম নাই, এটা কি হয়ে গেছে? এক্সপায়ার্ড হয়ে গেছে, মানে খরচ হয়ে গেছে। আপনি ধরেন 2 মাসের ভাড়া অগ্রিম দিয়া কোনো একটা বাসায় উঠছেন। এই যে অগ্রিম ভাড়া, এটা একটা সম্পদ না? আপনি লিখছেন না সম্পদ ডেবিট, যেহেতু একটা সম্পদ তৈরি হয়েছে। যারা জাবেদা পারে না তাদের জন্য তো অ্যাডজাস্টিং এন্ট্রি জটিল হয়ে যাবে। জাবেদার যে আমার বিশেষ ক্লাস আছে আপনারা জানেন। আসলে কিং ক্লাসেস একটা কমপ্লিট প্যাকেজ। আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানোর জন্য কিং ক্লাসেস আপনার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম হবে। আপনাদের একদম এক্সপার্ট করে তোলার জন্য সকল ধরনের অ্যারেঞ্জমেন্ট আমি রাখছি, কিন্তু আপনাকে কিন্তু ধাপে ধাপে আগাতে হবে। আপনি ক্লাস 1, 2, 3, 4 না পড়ে ডিরেক্ট 5-এ যদি উঠতে চান তাহলে তো হবে না। আপনাকে একদম বেসিক থেকে শিখতে হবে। এই অ্যাডজাস্টিং এন্ট্রি করার আগে আগে তো জার্নাল এন্ট্রিজ, সাধারণ জাবেদা শিখতে হবে। আশা করি আপনি জাবেদা পারেন, এবং আমার যে 4টা ক্লাস ওইগুলো আপনারা দেখছেন। এখন ডিরেক্টলি আপনাদেরকে আমি এগুলো বুঝাই। এই যে দেখেন আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম এক্সপায়ার্ড। আমি যে উদাহরণটা দিচ্ছিলাম, 2 মাসের ভাড়া অগ্রিম দিয়ে আপনি বাসায় উঠছেন, কি হয়েছে? অগ্রিম ভাড়া ডেবিট, আপনি সম্পদ ডেবিট করে রাখছেন না? কিন্তু এখন কি 1 মাস আপনি বাসায় থাকছেন, তাহলে কি আর 2 মাসের ভাড়া অগ্রিম রইল? 2 মাসের ভাড়া সম্পদ রইল? এখন কিন্তু 1 মাসের সম্পদ কমে গেল। যেহেতু সম্পদ কমে গেছে, সম্পদ কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। একটা কথা মনে রাখবেন, আপনারা সবাই জানেন আশা করি, সম্পদ যদি তৈরি হয় সম্পদ ডেবিট দিকে যায়, কিন্তু সম্পদ যদি কমে যায় তাহলে সম্পদ কোন দিকে যায়? ক্রেডিট দিকে। এই জন্য দেখেন
এই যে যতটুকু এক্সপায়ার হয়ে গেছে আমরা কি করলাম, অতটুকু সম্পদ কমাই দিলাম, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট করে দিলাম। এতক্ষণ তো প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ছিল, কারণ ওই যে এক্সপায়ার্ড হয় নাই, যতক্ষণ এক্সপায়ার্ড হয় নাই ততক্ষণ ডেবিট ছিল, কিন্তু আমরা জানতে পারলাম এটা কি হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে। এই জন্য সম্পদটা কি করে দিলাম, কমাই দিলাম। এই যে দেখেন সম্পদ কোন দিকে চলে গেছে, ক্রেডিট দিকে। এবং এক্সপায়ার্ড হয়ে গেছে মানে কি, একটা খরচ হয়েছে, আর খরচ তৈরি হলে কোন দিকে যায়, ডেবিট দিকে। এই যে দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। ভেরি সিম্পল না? আপনারা শুধু কমন লজিকগুলো শিখেন। আপনারা কি অ্যাডজাস্টিং, আমি বারবার কেন বলতেছি 4টা ক্লাসের কথা, কারণ এখানে যে বেসিক কথাগুলো অনেক কিছু আমি এখন আনতাছি না, এই আলোচনাগুলো ওই 4টা ক্লাসে হয়েছে। আপনারা দেখেন ক্লাসগুলো, হঠাৎ করে এই ক্লাসটা দেখলে হয়তো বুঝবেন না। এখন চলেন এই 6 নম্বর এন্ট্রিটা আপনাদেরকে বুঝাই। এই 6 নম্বরে বলা হয়েছে স্টোর সাপ্লাইজ 500 টাকা ইউজড। আপনার কাছে যে স্টোর সাপ্লাইজগুলো ছিল না, সেটা আপনি ইউজ করে ফেলছেন। আচ্ছা, যখন আপনি স্টোর সাপ্লাইজ কিনে আনছেন, আপনি তখন কি করেন জানেন, স্টোর সাপ্লাইজ ডেবিট করেন। তার মানে আপনার কাছে কতগুলো স্টোর সাপ্লাইজ আছে, তখন আপনি একটা সম্পদ আছে, সম্পদ ডেবিট দিকে পাঠাইছেন। কিন্তু এইখানে বলছে সম্পদটা আপনি ইউজ করে ফেলছেন। তাহলে কি সম্পদ আছে না কমে গেছে? সম্পদ কমে গেছে। সম্পদ যদি কমে যায় এটা কোন দিকে যায়, ক্রেডিট দিকে। এই যে দেখেন স্টোর সাপ্লাইজ কোন দিকে গেছে, ক্রেডিট দিকে। এবং আপনি যে স্টোর সাপ্লাইজগুলো ব্যবহার করে ফেললেন, কোনো একটা সম্পদ ব্যবহার করা মানে কি, খরচ করে ফেলা। একটা খরচ তৈরি হয়েছে, স্টোর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। এই যে 500 টাকা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এই যে বেসিক কনসেপ্টগুলা, এগুলা আমি অলরেডি আলোচনা করছি, এখন জাস্ট আমি আপনাদেরকে সাধারণভাবে বুঝাচ্ছি। এরপরে চলেন এখানে আমাদের সর্বশেষ 7 তারিখে, 7 তারিখের এন্ট্রিটা একটু মনোযোগ দিয়েন। এখানে বলা হয়েছে আনআর্নড রেভিনিউ। এই আনআর্নড রেভিনিউ জিনিসটা কি? আনআর্নড রেভিনিউ মানে হচ্ছে অগ্রিম আয়। কোনো একটা কাজ করার আগেই টাকা নিয়ে নিছেন। কত টাকা নিয়ে নিছিলেন? 300 টাকা। আপনি অগ্রিম টাকা নিয়ে নিছিলেন। কবে নিছেন এটা আপনার ব্যাপার। এখানে বলেন আপনি কবে টাকা নিছেন। বলছে কিরে তুই না 300 টাকা আমার কাছ থেকে নিছিলি আগে, তার মানে কি আপনি অগ্রিম আয় করে ফেলছিলেন। এই কথাটা এখানে বলছে। এই যে মিস্টার সাইফুল, সে অগ্রিম টাকা নিয়ে নিছিল, ওইটার সেবাটা এখন দিছে, হ্যাজ বিন আর্নড। হ্যাজ বিন আর্নড এই কথাটা বুঝাইছে সেবাটা আমি এখন দিলাম মাত্র। আগে আমি অগ্রিম টাকা নিছিলাম, সেবা দিছি কি এখন, হ্যাজ বিন আর্নড কথাটা মানে হচ্ছে এখন আমি সেবা দিছি, এখন আমার এটা অর্জন হয়েছে। এতক্ষণ ছিল অনুপার্জিত। এই আনআর্ন শব্দটা মানে হচ্ছে অনুপার্জিত। অনুপার্জিত মানে কি, আমি এটা উপার্জন করি নাই, আমি টাকাটা নিছি, সেবা এখনো দেই নাই, সেবা দিলে এটা অর্জন হবে। এখন দেখেন এইখানে কিন্তু হ্যাজ বিন আর্ন কথাটা বলছে, তার মানে কি এখন এটা অর্জন হয়েছে, তার মানে এখন আমি সেবাটা দিছি। যেহেতু এখন আমি সেবা দিছি, আমি একটু আলোচনা করছি না, যখন সেবাটা দিবে তখনই কি লিখবেন, সেবা আয় হিসাব ক্রেডিট। এই জন্য এখানে লিখছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এবং ওই যে মনে আছে আনআর্ন রেভিনিউ, আপনি আগে টাকা নিয়ে নিছিলেন কিন্তু সেবা দেন নাই, তখন আপনি কি করছেন জানেন, তখন একটা জাবেদা দিছেন। যখন আপনি টাকাটা নিয়ে নিছেন সেবাটা দেন নাই, ওইটাকে কি বলে, অগ্রিম আয়। আর অগ্রিম আয় একটা কি, দায়। অগ্রিম আয় যে একটা দায়, তাকে আপনি জানেন? 4টা ক্লাসকে দেখছেন, দেখে নেন। অগ্রিম আয় একটা দায়, আপনি একটা দায় তৈরি করছিলেন, ওই যে টাকা আগে আগে নিয়ে নিছিলেন। সুতরাং ওই দায়টা কি এখন আর আছে? যখন আপনি টাকা নিছিলেন সেবা দেন নাই, তখন একটা দায় ছিল, কারণ আপনি টাকা নিছেন সেবা দেন নাই, ইন ফিউচার সেবা দিতে হবে, আগামীতে পরিশোধ করতে হবে, আগামীতে পরিশোধ করতে হবে, এমন সব কিছুকে দায় বলে। একটা দায় তৈরি হয়েছিল, কিন্তু এখন যখন সেবাটা দিয়ে দিছেন, আর কি কোনো দায় থাকে? সেবা দিয়ে দিলে আর কোনো দায় থাকে না। দায় যেহেতু নাই, তাহলে দায় কমে গেছে। আর দায় যদি কমে যায়, দায় যাবে কোন দিকে, ডেবিট দিকে। দায় সাধারণত কি, ক্রেডিট। আমরা জানি খরচ সম্পদ ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। দায় তো ক্রেডিট, কিন্তু দায় যদি কমে যায়, দায় কোন দিকে যায়, ডেবিট দিকে। এই যে দেখেন আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, বাস। এই যে আলোচনাটা, এই আলোচনাটা বোঝার জন্য আমার যে আগের 4টা ক্লাস সেগুলো দেখতে হবে, এবং জাবেদা সম্পর্কে একটা স্ট্রং আইডিয়া থাকতে হবে। 4টা ক্লাসও দিছি, জাবেদাও দিছি, এবং এই আলোচনাটা করছি। আশা করি আপনাদের একটা পারফেক্ট আইডিয়া এখন হয়ে গেছে। সামনে আরও প্র্যাকটিস করতে হবে, আরও শেখাবেন ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।